নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। বেশ কিছুদিন ধরে আমি নতুন গল্প নতুন পর্ব আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। তাই আজ আমি শুরু করছি বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বামী উপন্যাসটির ষষ্ঠ পর্ব দিয়ে শুরু করে। আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন একটি গ্রাম্য প্রেমের কাহিনী। আজকে চলুন শুরু করা যাক ষষ্ঠ পর্ব। কিছুদিন থেকেই আমি বেশ টের পেতুম কি একটা ব্যথা যেন আমি প্রতিদিন আমার বুকের মধ্যে জমা করে উঠেছিল, কিন্তু কেন, কিসের জন্য তা কিছুতেই বুঝতে পারতাম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই। আমি ভাবতুম মায়ের জন্যই বুঝি আমার এরকম মন কেমন করে। তাই কতদিন ঠিক করেছি কালই যাতে একটু কোথাও গিয়ে ঘুরে আসতে পারি, বা কালই পাঠিয়ে দিয়ে বলবো। কিন্তু সেই মন যেন আমার কেমন কেমন ভাবটা কিছুতেই শান্ত হতো না। আমি মনে করলুম যাই, কুলুঙ্গি থেকে বইখানা একটু বার করে পড়ি। আজকাল এই বইখানা হয়েছে আমার দুঃখের সান্ত্বনা। কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চক্ষুকে আমি বিশ্বাস করতে পারলাম না। দেখি আমার আঁচল ধরে জানলার বাইরে দাঁড়িয়ে আছে নরেন। একটু হলে চেঁচিয়ে ফেলেছিলাম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই আমি জানতে পারিনি। কিন্তু কি করে যে সেদিন নিজেকে সামলে ফেলেছিলাম আমি আজও ভেবে পাই না। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, এখানে এখানে কেন এসেছ? শিকার করতে? নরেন বলল, বসো বলছি। আমি জানলার ওপর বসে পড়ে বললাম, শিকার করতে যাওনি কেন? নরেন বলল, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাবার সময় বলে গেলেন আমরা আমরা হলাম বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে নাকি জীব হত্যা করা নিষেধ। চোখে নিমিষে স্বামী গর্বে আমার বুকখানা কেমন যেন ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভোলেন না, সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। মনে মনে বললাম, এই লোকটা কি যে, এই লোকটা দেখে যাক আমার স্বামী কত বড় মনের মানুষ। আমি বললাম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সেই লোকটা গরাদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বলল, শুধু টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলাম তুমি পরের হয়েছ আর আমার তুমি নেই, তখন আমার বারবার মনে যে কি হয়েছিল তোমাকে কি বলবো। তখন আমি বারবার নিজের মনে নিজে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে এমন কি পাপ করেছি যার শাস্তি দেবার সঙ্গে আমাকে বাঁচিয়ে রাখলে? বললাম, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে
বলতে লাগলো, না, হ্যাঁ, মানে না, না মানে মানি নে। কিন্তু সে সময় কি জানো, থাক, থাকগে। তারপরে নরেন বলে উঠল, উফ, সে আমার কি দিন, যেদিন শুনলাম তুমি আমারই আছো, শুধু নামে অন্যের নইলে আমারই চিরকাল, শুধু আমারই তুমি। আজও একদিনের জন্য আর কারোর শয্যায় রাত্রি। ছি ছি, চুপ করো, চুপ করো। কিন্তু তুই কে, কে কে তোমাকে এসব খবর দিলে শুনি? কার কাছে শুনলে তুমি এ কথা? তোমাদের যে দাসী 3-4 দিন হলো বাড়ি যাবার নাম করে চলে গেছে, যে নাকি মুক্ত। মুক্ত কি তোমার লোক ছিল নাকি? বলে জোর করে তার হাত ছাড়াতে গেলাম আমি, কিন্তু এবারেও সে তেমনি সজোরে আমাকে ধরে রাখলে। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল। বলল, শুধু এমনি করেই কি আমাদের জীবনটা শেষ হয়ে যাবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করতে পারতো না। যে অপরাধ আমার নিজের নয়, তার জন্য কেন এত বড় শাস্তি আমি ভোগ করবো বলো তো? লোকে ভগবান ভগবান বলে, লোকে ভগবান করে, কিন্তু তিনি সত্যি যদি থাকতেন, বিনা দোষে এত বড় সাজা আমাকে তিনি দিতে পারতেন? কখনো না, কখনো না। তুমি বা কিসের জন্য একজন অজানা অচেনা মুখ্য লোকের। চুপ, থাক থাক, ও কথা বলো না, থাক। নরেন চমকে উঠে বলল, আচ্ছা আচ্ছা, থাক থাক, কিন্তু আমি জানতাম তুমি সুখী আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে আমি সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু কিন্তু কোনো কোনো কালেই যখন আমি সেটা জানতে পারবো না তুমি সুখে আছো, কোন সম্বলে যে আমার আমার হাতে নেই, আমি কি করে বাঁচবো তুমি বলো তো? তুমি সুখী নেই আমি জানি। আবার আবার তার চোখ বেয়ে জল পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছিয়ে বলল, এমন কোনো সত্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারে? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এমন করে সারা জীবন দগ্ধ করার অধিকার সংসারে কারোর আছে কি? কোনো দেশের মেয়েরা ইচ্ছা করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে পারে, পারে না? বলো না, পারে না? এসব কথা আমি সমস্তই জানতাম। আমার আমার মামার ঘরে নব্যযুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতর কেমন যেন দুলতে লাগলো। আমি বললুম, তুমি আমাকে কি করতে বলো, বলো? নরেন বলল, আমি তোমাকে কোনো কথাই বলবো না, এইটুকুই শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই ছিলাম, এই দিকেই চেয়েছিলাম। তারপর হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে, তোমার কাছেই আমার শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পর যেন ওই দু চোখের দুফোঁটা জল আমি পাই অন্তত। আত্মা বলে যদি কিছু থাকে তার তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল। চুপ করে বসে রইলাম। এখন ভাবি, সেদিন যদি ঘৃণা করে গুণাক্ষরেও জানতাম মানুষের মনের দাম নেই, একেবারে উল্টো ধারায় বইতে এইমাত্র সময় একটু লাগে না, একটু মাত্র, একটু মাত্র মাল মশলার প্রয়োজন হয়, তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছাড়িয়ে দিয়ে জানলা বন্ধ করে দিতাম। কিছুতেই আর একটা কথাও আমি কানে দিতাম না। কটা কথা, কফোটা চোখের জলেই
বা তার খরচ করতে হয়েছিল, কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে পাতা শুদ্ধ সর গাছ যেমন করে কাঁপতে থাকে, তেমনি করে আমার সমস্ত দেহটাও কাঁপতে লাগলো। মনে হতে লাগলো নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে আমার 5 আঙুলের ভেতর দিয়ে 500 বিদ্যুতের ধারা আমার সর্বাঙ্গে বইয়ে দিতে, আমার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে দিয়ে আনছে। সেদিন সেদিন মাঝখানে গরাদগুলো সেই গরাদগুলো যদি না থাকতো, আর সে যদি আমাকে টেনে তুলে নিয়ে পালাতো, হয়তো আমি একবার চেঁচাতে পর্যন্ত পারতুম না, ওগো কে আছো, আমাকে রক্ষা করো। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলাম জানি না। সে হঠাৎ বলে উঠল, শুধু? হ্যাঁ, কেন বলো? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষদের বেঁধে রাখবার শেকল মাত্র। যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি, তাই না? আত্মা যে করে, সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন কোনো সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হবার জন্যে? বৌমা, বলি, কথা তোমাদের শেষ কবে হবে বাচ্চা? মাথার ওপর বাজ ভেঙে পড়লেও বোধ করি মানুষের এমন করে চমকে ওঠা বোধহয় হয় না। আমরা দুজন যেমন করে সেদিন চমকে উঠলাম। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেখলাম বারান্দায় খোলা জানলা দিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। বললেন, বাছা, এই পাড়ার লোকগুলো তো তেমন ভালো নয়, সভ্য নয়। অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো তারা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো পারতে, তারপর যদি তার কথা শুনতে তো সব দিক বেশ হতো। কি একটা জবাব দিতে গেলাম, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আড়ষ্ট হয়ে রইল, একটা কথাও ফুটল না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারি নে বাছা, শুধু ভেবেই মরি বৌমাটি কেন আমার এত কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকে। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা তৈরি হয়েছে, একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো দেখি বৌমা, চায়ের পেয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব, নাকি এই বাগানে দাঁড়িয়ে উনি খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কথা বলতে পারলাম। বললাম, তুমি কি রোজ এমন করে আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় আর পাই কোথায় বাচ্চা, সংসারের কাজ করেই তো সারতে পারিনি। এই দেখো না বাচ্চা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল, তা এ ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না, তা যাচ্ছি আমি, বুঝলে তো। বলে তিনি ফিক করে একটু মুচকি হেসে চলে গেলেন। এমনি মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নেবার বেলায় শাশুড়ি বধূর মান সম্মানের কোনো উঁচু নিচুর ব্যবধানই তিনি রাখলেন না। সেইখানেই মেঝের ওপর চোখ বুজে শুয়ে পড়লুম। সর্বাঙ্গে বয়ে ঝরঝর করে আমার ঘাম মাটিতে ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তিনি আসবেন না। আজকে রাত্রিটা অন্তত চুপ করে পড়ে থাকতে পারবো, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। কতবার ভাবলুম উঠে বসি, কাজকর্ম করি, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারলাম না। সমস্ত শরীর যেন থরথর করে কাঁপতে লাগলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, এ ঘরে কেউ আলো দিতে পর্যন্ত এলো না। রাত্রি তখন প্রায় 8টা হবে। সহসা তার গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন আবার হঠাৎ থেমে গেল।
তিনি চাকরকে জিজ্ঞাসা করলেন, বঙ্কু, নরেনবাবু হঠাৎ চলে গেলেন কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন নিজেই বললেন, খুব সম্ভব স্বীকার করতে বারণ করেছিলাম বলে বোধহয়, তাই না? তা উপায় আর কি। অন্দরে ঢুকতেই শাশুড়ি ঠাকুরন ডেকে বললেন, একবার আমার ঘরে আয় তো বাবা। তার যে এক মুহূর্ত দেরি সইবে না তা আমি জানতুম। তিনি যখন আমার ঘরে এলেন, আমি কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাত প্রতিজ্ঞা করি। তার প্রতীক্ষা যেন সর্বাঙ্গে কাঠের মতো শক্ত করে পড়ে রইলাম। কিন্তু তিনি একটা কথাও বললেন না। কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যা আহ্নিক করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাকে যেন এইমাত্র একটা কথাও বলেননি। তারপরে যথাসময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন। সারা রাত্রির মধ্যে আমার সঙ্গে একটি কথাও বললেন না। সকালবেলা সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ঝেড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি, মেজোজা বললেন, হেসেলে তোমার আর সে কাজ নেই দিদি, আজ আমি আছি। বললাম, তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মিষ্টি? কাজ কি? মা কি জন্যে বারণ করে গেলেন বলে তিনি ঘাড় ফিরিয়ে মুখটা টিপে হাসতে লাগলেন। সে আমি স্পষ্ট টের পেলুম। মুখ দিয়ে আমার একটা কথাও বাড়ল না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে গেলুম। দেখলাম বাড়ি শুধু সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হবার কথা, তার মুখেই কোনো বিকার নেই। স্বামীর নিত্য প্রসন্ন মুখ আজও তেমনি প্রসন্ন। হায় রে, শুধু একবার গিয়ে যদি বলি, প্রভু, এই পাপিষ্ঠার মুখ থেকে আর অপরাধের বিবরণ শুনে তাকে নিজের হাতে দণ্ড দাও। কিন্তু সমস্ত সমস্ত লোকের এই বিচারহীন শাস্তি আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু সে তো কোনো মতেই পারলুম না। তবুও এই বাড়িতে, এই ঘরের মধ্যেই আমার দিন কাটতে লাগলো। এ কেমন করে আমার দ্বারা সম্ভব হতে পারছিল তা আমি জানি না। যে কাল মায়ের মুখ থেকে পুত্র শোকের ভার পর্যন্ত হালকা করে দেয়, সে কি এই পাপিষ্ঠার মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে না? সে কি বিচিত্র! যে দণ্ড একদিন অকাতরে মাথায় তুলে নেয় মানুষ, আর একদিন তাকেই সে মাথা নত করে ফেরাতে পারলে বাঁচে যেন মনে হয়। তবে সেদিন সকালে কেমন যেন লাগলো আমার। এ তো মানুষেরই মন, এ তো তার গঠন তাকে অনিশ্চিত সংশয়ে মরিয়া করে তোলে। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেল, তখন কেবলই মনে হতে লাগলো, এই তো দোষ করেছি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে দণ্ড দিয়ে যাবেন। কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে আমাকে পীড়ন করে যাচ্ছেন, এ বুদ্ধি যে কোথায় পেয়েছিলুম, এখন তাই শুধু আমি দেখি। সেদিন সকালে শুনলাম শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত, 5 দিন পর? কতদিন দেরি করলি বল তো বাছা। সে যে কেন ফিরে এসেছে তা আমি মনে মনে বুঝতে পারলাম। নাইতে যাচ্ছি, দেখা হলো। মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুজে দিল। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতের তেলোর মধ্যে টিপে বসে আছে। কি ছিল সেই এক টুকরো কাগজের মধ্যে, যা নাকি জ্বলন্ত কয়লার মতো মনে হয়েছিল সুধার? জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে একটা কথা সবাইকে বলি, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর
যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী পর্বে।